আপা, আপা, ও বাবু কি অবস্থা ভাই? জবের কি অবস্থা? রেস্ট নিতেছে, ঘুমাই। আহ। আই কই যাও? কইছি না রেস্ট নিতেছে। আরে কি আশ্চর্য, দুলাভাই দেখতে পারুম না? না এখন কেউ দেখা করতে পারবে না, ডাক্তার মানা করছে। ডাক্তার মানা করছে মানে অন্য মানুষ আর আমি কি এক হইলাম নাকি? বাবু কথা কইলে কথা বোঝার চেষ্টা করো, আমি ছাড়া সব মানুষ সমান, এখন কেউ দেখা করতে পারবে না। আরে কি কো, সারা তার দুলাভাই দেখতে পারবে না, সে অসুস্থ। কথা কেন বাড়াইতেছো? আস্তে কথা কও, ঘুম ভেঙে যাবো তো। ডাক্তার বলছে এই সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না, একদম পুরি রেস্টে থাকতে হবে। দুলাভাই সুস্থ হোক তারপর কথা বলবো। আপা, তুমি কি সুস্থ স্বাভাবিক মানুষ বা তোমার মাথা ঠিক আছে আসলে? বাবু, তোমার সম্পর্কে তোমার নিজের কোনো ধারণা নাই। বাবু বেশি কথা বলতেছে কিন্তু, একটা সপ্তাহ মারবা নি। আচ্ছা ঠিক আছে, সত্য কোনো মাইরো, পর আমার না এখন দুলাভাই আর রানীর জন্য আফসোস হইতেছে, মানে ওরা যে কি জীবন কাটাইতেছে আল্লাহই জানে। বাবু ভালো হবে না, এত বেশি কথা কয় সবসময়, মানে আমার কথা মানে কেউ যেন বোঝেই না। কি হয়েছে আমাকে বলবা? এমন রিয়েক্ট করছো কেন? শুনো, এই বাসর সাজানো নিয়ে আমার কোনো কথা নেই, তাহলে আমি এটা নিয়ে কিছু বলতেছি না, কিন্তু আমার সমস্যা হচ্ছে তুমি তোমার বাবার সামনে আমার বাবাকে ছোট করছো। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি কখন তোমার বাবাকে ছোট করলাম? কেন? তুমি কি ভাবছো আমি ফিডার খাওয়ার শিশু? তুমি ইন্টারন্যাশনালি আমার বাবাকে তোমার বাবার কাছে ছোট করো নাই? আরে না না, বিশ্বাস করো শিখা, আমি ইন্টেনশনালি কিচ্ছুই বলিনি। আচ্ছা, বাবা তোমার আব্বার যে ফিশারিজের বিজনেসটা আছে এটা ব্যাপার বুঝতেছিল না, তাই আমি বাবাকে বাংলায় বলছি, এতটুকুই। জি না, বাবা বোঝার পরও ইচ্ছা করে আমার বাবার পেশাকে তুমি ছোট করছো, আমার বাবাকে তুমি একটা মাছ ধরার জেলে বানাইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এখন আমাকে কি করতে হবে সেটা বলো। এমন একটা জঘন্য ঘটনা ঘটানোর জন্য তোমার বিচার হবে, কঠিন বিচার। আচ্ছা ঠিক আছে, কি বিচার করবা করো। আমি করবো কেন বিচার? তাহলে কে করবে? তুমি করবা, তোমার বিচার তুমি করবা, তোমার পানিশমেন্ট নিজেকে তুমিই দিবা। আর যতক্ষণ না তুমি তোমাকে পানিশমেন্ট দিচ্ছ, আমি এই খাটে ঘুমাবো আর তুমি বাথরুমে গিয়ে ঘুমাবো। আচ্ছা শিখা, তুমি না আমাকে একটা মানে ঝামেলার মধ্যে ফেলে দিলা না এখন। হ্যাঁ, পৃথিবীতে এরকম কোনো ঘটনা দেখছো যে নিজের বিচার নিজে করে আবার নিজে নিজেকে পানিশমেন্ট দেয়? অবশ্যই শুনেছি, অনেক মনীষী আছে যারা নিজের বিচার নিজেই করেছে, যেমন হিটলার, প্লেটো, সক্রেটিস। কেন হিটলার? হিটলার তো তার দাড়ি কাটার খুর দিয়ে নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাহলে 10টা মিনিট একটু ভাবার সুযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে, দিলাম 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি ভেবে তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকবা। আমি ওয়াশরুম থেকে এসে যখন দেখি তুমি রেডি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেডি থাকবো, তুমি যাও। বাসর করবো নাকি এখন আইডিয়াটা ডেভেলপ? কেন যে বিয়ের মালা পড়ছিলাম গলায়? ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। দেখো বাবা, আমাদের এই মহল্লার সবাই জানে যে তোমার বোনের সংসারটা টিকানোর লাগে আমি দফায় দফায় সালিশি করছি, কিন্তু ওই যে একটা কথা আছে না, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। তোমার বোনের অবস্থা হয়েছে সেম,
সে সারা দিন বিচারের সব কথা, সালিশির সব কথা শুনবো, শেষে গিয়ে বলবো যে আমি তার সংসার করবো না। যার মন্তব্য এইরকম তার সাথে কে পারে বলো? না মাধবু সাহেব, আপনার কথা আমি শতভাগ বিশ্বাস করি। আমার বোনটার যে এত জিদ, এত মাথা গরম, সেটা আমার মাথায় ঢুকতেছে না। তবে আমার যেটা মনে হতেছে যে আমার মনে হয় তোমার বোনের মাথা একটু সমস্যা হয়েছে, অথবা আগে ছিল বা হয়েছে। তাকে যদি একটা মানসিক ডাক্তার তোমরা দেখাতে পারো, তাহলে হয়তো বা কোনো একটা এই বিপদ থেকে হয়তো একটা উদ্ধার হওয়া যেত। এটা আমার তোমরা এখন বিষয়টা নিয়ে ভাবো। মাধবু সাহেব, আপনি যদি আমার বোনের লগে একটু শেষবারের মতো কথা কয়ে একটু চেষ্টা করতে পারেন, হয়তো বা তাকে সংসারটা টিকা যাইলেও যেতে পারে। মনে হয় না যে কিছু হইব। তারপরও তুমি যখন বিষয়টা নিয়ে অত দূর থেকে আমার কাছে আসছো, তো বিষয়টা আমি গুরুত্বের সাথে দেখব, এবং আমার তরফ থেকে উদ্যোগ নিতে কোনো কার্পণ্য থাকবে না, এটা তুমি বিশ্বাস রাখি। দেখি যদি আমার দ্বারা বা আমার কিছু শেষ চেষ্টা করি কোনো বিপদটা উদ্ধার হয় বা সংসারটা টেকে, সেটুকু আমি করব। ধন্যবাদ মাধবু সাহেব, আপনার ঋণ কোনো সময় আমরা শোধ করতে পারবো না। আমার মায় বারবার আপনার লগে দেখা করার লিগা কইছে, এর লিগে এত দূরের থেকে আসা। ভালো লাগলো শুনে। তো তোমার মায়ের আমার সালাম দিও, তারে কইও যে আমি তোমার বোনের সংসারটা টেকানোর লাগিয়া জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। এখন আল্লাহ ভরসা বাবা। ধন্যবাদ মাধবু সাহেব, আপনি 2-1 দিনের মধ্যে আমার বোনটার লগে একটু দেখা করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে পারলে আমি যা ওর সাথে দেখা করি, কথা বলি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শোনেন মাতবর সাহেব, আপনার মাতব্বরই কিন্তু দিন দিন অন্যদিকে মন নিতেছে। বুঝলাম না, কি কইতে চাইতে তুমি? আমি কইতে চাইতেছি, জয়নালের বইয়ের লগে আপনি দেখা করবেন কেন? আমার বুঝায় কোন তো। দেখো, তুমি যদি আড়াল থেকে আমার কথা শুনেই থাকো যে আমি ময়নার লগে কেন দেখা করবো, কেন একবারই যাবো, তাহলে তুমি বুঝে কও আমারে। যেটা আমি শুনছি তাতে আমি ভালোই বুঝতে পারছি যে আপনি জয়নালের অগোচরে ময়নার সাথে গোপন কথা কইতে চাইতেছেন, কিন্তু তা তো আমি হইতে দিব না। বিষয়টা আমি বুঝলাম না। এত বোঝাবুঝির দরকার নাই। তোমার যদি ময়নার সাথে এতই কথা কওয়ার লাগে, ময়নারে তুমি এই বাড়িতে ডাইকা আনবা, এমনকি আমার সামনে বসে কথা কইবা। আর যদি ওর বাড়িতেই যায় কথা কইতে হয়, আপনার সাথে যাবো আমি। আমার কথা একদম ফাইনাল। সমস্যা বাবা, বাবা, হুম, আপনার চা। হ্যাঁ দাও। আপনার কি মন খারাপ বাবা? মন ভালো বা খারাপ থেকেই বা কি হবে? মানুষ বেশি ভালো থাকলেও যেমন সমস্যা হয়, আবার বেশি খারাপ থাকলে টেনশন করাটাও ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন সেইভাবেই চলতে হবে। এটা তো আপনি ঠিকই বলেছেন বাবা। বাবা, লাবিব জানতে চাচ্ছিল শ্রাবণদের জন্য কি রিসেপশন টাইপের কোনো অনুষ্ঠান করা মানে উচিত হবে কি হবে না, বা আমাদের করা উচিত কিনা? সেটা তো করাই উচিত রে মা। ওরা বিয়ে করেছে নিজেরা আমাদেরকে না জানিয়ে, কিন্তু আত্মীয় স্বজন তো কেউ কিছু জানে না। তাদেরকে জানাতে হলে কিছু তো একটা করতে হবে। দেখি রাতে সবাই মিলে বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেই। হ্যাঁ বাবা, আমার মনে হয় আপনি বসে সব মানে প্ল্যান করে ফেললে আমাদের জন্য সহজ হবে, যদি আসলেই তেমন কিছু করতে হয়। আপনি নাকি দক্ষিণ পাড়ার চেয়ারম্যান সাহেবকে আজকে দেখতে যাবেন বলেছেন? হ্যাঁ মা, বেচারা নাকি খুব অসুস্থ। যাই একটু দেখে আসি। আমাদের বিপদে আপদে সব সময় উনি আমাদের পাশে থাকার চেষ্টা করেন।
সেটা তো অবশ্যই করেন বাবা, আপনি অবশ্যই ওনাকে দেখতে যাবেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে না যাওয়াটা ভালো। কেন বলো তো? সমস্যাটা হচ্ছে ওনার ওয়াইফ। ওনার ওয়াইফকে তো আপনি চেনেন, ওনার একটু মাথা হালকা গরম থাকে। চেয়ারম্যান সাহেব এই যে অসুস্থ হয়েছেন এই ঘটনার জন্য উনি ওনার আশেপাশের লোকজনকে দায়ী করছেন। মানে উনি ভাবছেন যে কেউ না কেউ শত্রুতামি করে ইচ্ছাকৃতভাবে চেয়ারম্যান সাহেবকে মেরে ফেলার জন্য নাকি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ওনার শিক্ষা দীক্ষা সম্পর্কে তো আইডিয়া চলেই আসে যখন উনি কথাবার্তা বলেন। বলছিলাম কি যে এরকম অল্প শিক্ষিত মানুষজন যখন এই ধরনের কথাবার্তা ছড়ায় তখন আসলে সেখানে না যাওয়াই ভালো। মানে উনি আসলেই মানে ওনার এলাকার সব গ্রামের লোকজনকে দায়ী করার চেষ্টা করছেন। কেন তা করবে কেন? আমি তো শুনেছি চেয়ারম্যান সাহেব নাকি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল, সেখানে পয়জন হয়ে এখন ইমব্যালেন্স কথাবার্তা বলছে। এটা তো ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। বাবা এটা তো আপনি আমি বুঝতে পারছি, এটা ওনাকে বোঝাবে কে? তিনি ওখানে একদম বদ্ধ মূল ধারণা করে বসে আছেন যে কোনো অজ্ঞান পার্টির খপ্পর টপ্পরে উনি পড়েননি, এটা সব কিছু একটা নাটক, সব কিছু একটা চাল। ওনার এলাকাবাসী কেউ না কেউ, ওনার কোনো শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে ওনাকে মেরে ফেলার জন্য ওনাকে পয়জন করেছে। এই মহিলা তো একটা উদ্ভট টাইপের নারী। জি বাবা। হ্যাঁ, ওনার কি এমন শত্রু আছে যে এগুলো করতে যাবে? আমি ওনাকে চিনি না। সে কারণেই বললাম বাবা, মানে আপনি দেখা করতে যাচ্ছেন, দেখতে যেতে চাচ্ছেন যান, কিন্তু উনি আশেপাশে থাকলে কথাবার্তা বলার সময় একটু সাবধান। ঠিক আছে, এক কাজ করি তাহলে, বরং আজকে না যাই, উনি সুস্থ হোক তারপর দেখা যাবে। হ্যাঁ এটাও করতে পারেন, সেটা করলেই বরং আরো ভালো হয় বাবা। উনি সুস্থ হওয়ার পরে ওনাকে একদিন এই বাড়িতে দাওয়াত দেন, ওনাকে রান্নাবান্না করে একটু খাওয়াই, তখন কথা বললেন। একদম ঠিক বলেছে। ঠিক আছে, আপনি চাটা শেষ করেন, হ্যাঁ। আমি পরে এসে কাপ। ঠিক আছে। না 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 না, বিষয়টা তো ঠিক তেমন না, কারণ এখানে জামিনটাই হচ্ছে ফ্যাক্টর। আগেই আমরা জামিনটা করিয়ে ফেলি, তারপরে আপনাকে যে এভিডেন্সগুলো কালেক্ট করতে বলেছি সেগুলো কালেক্ট করেন। হ্যাঁ 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 হ্যাঁ, না না সে তো মারা গেছে, কিন্তু তাদের ওয়ারিশের কেউ না কেউ তো এখন বেঁচে আছে। তাদের কাছ থেকে আপনি লিখিত একটা স্টেটমেন্ট আমাকে কালেক্ট করে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, না না আমি কোর্টে আছি কালকে। আচ্ছা লাঞ্চে পর আসেন। ওকে 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 ভাই। ও চা নিয়ে এসেছো? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ। শ্রাবণের রিসেপশনটা নিয়ে বাবার সাথে কথা বললাম। ও বাবাকে কি বললেন? বাবা বলল তোমার সাথে কথা বলে ফিক্স করতে, তুমি একটু যাও বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলো, আলাপ করো। আচ্ছা ঠিক আছে দেখবো। ও ভালো কথা। লিন্ডা লিসার কাছে শুনলাম যে শ্রাবণের ওয়াইফ নাকি খুব বদমেজাজি, খুব খারাপ ব্যবহার করে শ্রাবণের সাথে। তুমি এই বিষয়টা কি জানো? বদমেজাজি ঠিক না, আজকালকার মেয়েরা তো এমনিতে একটু অস্থির থাকে, তুমি তো জানো না। ও তো আজকালকারই মেয়ে, ওর বয়স তো বেশি না, লিন্ডা লিসার থেকে 1 বছর 2 বছরের হয়তো বড় হবে, তাই না? আমার মনে হয় সংসার কাঁধে পড়লে সব ঠিক হয়ে যাবে। কথায় কথায় নাকি শ্রাবণকে ডোমিনেট করে, এরকম টিউনিং কিন্তু খুব ভালো না। তুমি লিন্ডা লিসার কথা নিয়ে পড়ে থেকো না তো। আরে মেয়েটা সবে মাত্র হয় এই বাড়িতে এসেছে, এখন আমাদের কাউকে জানে না। কিছুদিন আমাদের সাথে চলুক, আমাদের সাথে মিশুক, আমরা ওর সাথে মিশি, ও বুঝুক আমরা কেমন, তারপর না হয় এগুলো নিয়ে মন্তব্য করা যাবে। হ্যাঁ ঠিক কথাই বলেছো। আচ্ছা শ্রাবণ তো জবটা ছেড়ে দিয়ে এসেছে, এখানে কি করবে কিছু বলেছে? আগের দিন লিসাকে বলছিল, লিসা বোধহয় জিজ্ঞেস করছে ওকে, লিসাকে বলছিল দেখ এই বাড়িতে যদি বেকার ছেলের কোনো দাম না থাকে তাহলে একটা কাজ করবো, একটা ভ্যান জোগাড় করে নিব, তারপর ভ্যান চালালাম। খুব ভালো বলেছে। আচ্ছা শ্রাবণ তো কম্পিউটার খুবই ভালো বোঝে, ওই চেক করলে কিন্তু ইন্টারনেটে আউটসোর্সিং যে বিজনেসটা আছে না সেটা ডেভেলপ করতে পারে। আউটসোর্সিং সেটা কি? মানে ইন্টারনেটের ডাটাবেস ওয়ার্ক, মানুষ কিন্তু এখান থেকে অনেক টাকা কামাচ্ছে। ভালো তো, তাহলে তুমি ওকে বুদ্ধিটা দাও। হ্যাঁ দিব, এসছে সবে মাত্র, মতিগতি বুঝি তারপরে বলবো। সেটাই তো, কিছুটা দিন ছেলেটাকে
ব্রিদিং স্পেস দাও। এতদিন পরে বাড়িতে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, একটু ঘুরুক ফিরুক, মজা করুক, নতুন বউ আছে ঘরে, ওকে একটু টাইম দাও। সবাই কি তোমার মতো বোরিং নাকি সারাক্ষণ কাজ নিয়ে থাকবে? আচ্ছা, তুমি বাবার সাথে কথা বলে রিসেপশনের ডেটটা একটু দয়া করে ফিক্স করো। আর অনেক প্ল্যানিং তো আছে, সময় কি? ওকে, তাহলে বাবার সাথে কালকে বসে আমি ডেটটা ফিক্সড করে ফেলবো। ওকে, আমি যাই দেখি কিচেনে কি হচ্ছে। তোমার তো আর আমাকে দরকার নেই। আসছি আমি। আমি যদি এক বাপের জন্ম হইয়া থাকি, কালকের মধ্যেই তোরা ডিভোর্স দিয়া ছাড়মু। এই দেখ, তুই আমার ডিভোর্স দিয়ে যা ইচ্ছা কর, কিন্তু ঘরের ভিতরে বাচ্চাটা ঘুমাইতে আছে, গলা নামায় ঝগড়া কর। এই তোরের বাচ্চা, এই তোর বাচ্চার প্রতি যদি তোর এতই দরদ থাকে, তাহলে তুই অন্য মাইয়া লগে ফষ্টি নষ্টি কেমনে করস? অন্য মাইয়া লগে পরকিয়া করার সময় এই বাচ্চার মুখটা তোর চোখের সামনে বাইসা ওঠে না? এই দেখ, মাঝ রাইতে মেজাজটা খারাপ করবি না, করে দিলাম। এই মেজাজ খারাপ করলে কি করবে আমার? হ্যাঁ, কর দেখি। কেন তুই না করলি আমার ডিভোর্স দিবি? হ্যাঁ দিমই তো। তোর মতো ইতরের লগে ঘর করা থাকা জঙ্গলে জন্তু জানোয়ারের লগে ঘর করা অনেক শান্তি। তোর ডিভোর্স দিবি, এত কথা খরচ করতেছিস কেন? তোর উকিলের কাছে যাবি, ডিভোর্স লেটার আইনা দিবি, দিয়া বাপের বাড়িতে আরামে ঘুমাবি। যা ঘুমাগা। বাপের বাড়ি যামু নাকি বেশ্যা পাড়ায় যায় শান্তিতে ঘুমামু, সেই জবাব এই ইতরে দিতে যামু না। যা যা যা, সামনে তো সর। আর এই বাড়িতে যেন তোর না দেখি। আল্লাহ গো আল্লাহ, এই দুনিয়ার যে আমি কি এমন পাপ করছিলাম, এমন একটা ইতর আমার কপালে লেখা রাখছে। আল্লাহ, তুমি আমার এই যন্ত্রণা থেকে কবে মুক্তি দিবা? শোন ফটোস্টোফাইড, শ্রাবণ ভাইয়ের বিয়েতে বাসর ঘর সাজিয়ে আমরা এন্ট্রি ফি পেয়েছি 10,000 টাকা। এর মধ্যে 5,000 টাকা থাকবে পিকনিকের জন্য, আর বাকি 5,000 টাকা থেকে লিন্ডার 2,000, আমার 2,000, তোর 500, বাচ্চা অঙ্কলের 500, মোট 1,000। ঠিক আছে তো? ওকে, ভেরি গুড। ধন্যবাদ আমামনি। লিন্ডা, এক কাজ কর, তোর এই টাকাটা ভাগ করে দে। আমারটা দিব না, তুমি একটা কাজ করো, তোমার 5,000 টাকা থেকে তুমি সবাইকে ভাগ করে দাও, আর আমার এখানে যে 5,000 টাকা থাকবে সেটা আমি ভাবির কাছে দিয়ে দিই। এটা তো পিকনিকের টাকা। একই তো, তোমারটা ভাগ করে দাও, আমি পিকনিকের জন্য জমা দিয়ে দিলাম। লিন্ডা, এই 5,000 টাকা আমি পিকনিকের জন্য রাখছি, ভাবির কাছে আমি জমা দিব, তুই তোর 5,000 টাকা দে না। দেখো আপু, তুমি ঘুরে ফিরে সেই একই কথা বলতেছো, ব্যাপারটা তো সেমই না। তুমি তোমার 5,000 টাকাটা সবাইকে ভাগ করে দাও, আর আমার 5,000 টাকাটা আমি ভাবিকে জমা দিয়ে দিলাম পিকনিকের জন্য। আশ্চর্য, আমি এই 5,000 টাকা রাখছি পিকনিকের জন্য, ভাবির কাছে জমা দিব, তুই তোর টাকা ভাগ করে দিলে তো হয়ে যায়। আপু ঘুরে ফিরে তুমি একই কথা বলতেছো, তোমারটা দাও, আমি ভাবিকে দিয়ে দিব 5,000 টাকা। কি সমস্যা? ভাবিকে কিসের টাকা দিবি তোরা? তোরা এরকম ঝগড়াঝাটি শুরু করছিস কেন? ভাবি শোনো, ভাইয়ার বিয়েতে বাসর ঘর সাজানোর সময় সালামি হিসেবে 10,000 টাকা পেয়েছি। এই যে আমার কাছে 5,000, লিন্ডার কাছে 5,000। আমি বলেছি এই 5,000 টাকা আমরা পিকনিকের কাজে ব্যয় করব, আর লিন্ডার কাছে যে 5,000 টাকা আছে ওখান থেকে 2,000 আমার, 2,000 লিন্ডার, 500 টাকা বাচ্চু আঙ্কেলের, আর 500 টাকা বল্টুর। এখন লিন্ডা বলছে এই 5,000 টাকা নাকি একাই ও নিজের কাছে রাখবে। ভাবি দেখছো কি মিথ্যা কথা বলতেছে, আমি একবারও বলিনি আমি একা নিব। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, দেখি টাকাগুলো আমার কাছে দে তো। দুলাভাই আবার বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। কি কও তুমি? একটা অসুস্থ মানুষ কিভাবে গায়েব হয়ে যায়? মানে কালকে রাত্রে তো দেখে গেলাম যে সে ঠিক মতো কথা বলতে পারে না, এর মধ্যে পলায় গেল কেমনে? বাড়ির তো কুটুম আইছে। কুটুম আসছে মানে? কুটুম আইছে মানে অনেক মেহমান আইছে। ও আচ্ছা আচ্ছা, তো মেহমানটা কে জানো? ওই যে ডাকাত থায় না, শ্রাবণ, শ্রাবণ মামা আইছে। হ্যাঁ, তো নতুন বিয়ে করে বউ লয়ে আইছে। বাহ, খুব ভালো। আমার সংসারের মধ্যে অনেক নাটক হয়ে গেছে, আস্তে আস্তে সব জানতে পারবা। এখন শুধু সংক্ষেপে এটা জেনে রাখো যে আমার বাড়ির সবাই জানে যে আমি বাড়ি থেকে উধাও হয়ে গেছি। কোথায় আছি, কেমন আছি কেউ জানে না, আর জানানো যাবে না। একা একা থাকা সম্ভব না বলে তোমার এখানে ডেকে পাঠাইছি। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে,
সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।